এই যে মৌলবাদী সরকার, এই যে মৌলবাদী সংগঠন, সন্ত্রাসবাদী সংগঠন যে মাথা চাড়া দিয়ে উঠছে, এটা আলটিমেটলি কিন্তু বাংলাদেশ তো গেলই গেল, শেষ। তা কিন্তু একটা প্রভাব ভারতের ওপর পড়বে, বিশেষ করে ভারতের পূর্ব দিকে, সেভেন সিস্টার্স অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। সেটা তো আমি হতে দিতে চাই না, কারণ আমি আমার দেশে কেন বাংলাদেশ প্রভাব পড়তে দেবো। তো যখন এটা মাথা চাড়া দিয়ে যারা উঠছে, যারা আইএসআই পেছন দিক দিয়ে বাংলাদেশকে সাপোর্ট করছে, যারা পাকিস্তানকে রেড কার্পেট ফেলে দিয়েছে 71-এর পর যা অবস্থা হয়েছিল, আজকে 2025-এ অথবা 24-এর শেষের দিকে রেড কার্পেট দিয়েছে, আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক এই সরকারকে ইমিডিয়েটলি ফেলা উচিত এবং জেনারেল ওয়াকার এর পাশে, যেন ওয়াকারুজ্জামানের পাশে সাধারণ নাগরিক যারা বাংলাদেশে দাঁড়ায়, বাংলাদেশে যে আবার যে গণতন্ত্রের মাধ্যমে, মেইন স্ট্রিমের মাধ্যমে যে পলিটিক্যাল পার্টি ইলেকশন করে আসুক এবং বাংলাদেশ ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যায়। এইখানে দাঁড়িয়ে আপনি যে ইলেকশনের কথা বলছেন স্যার, কোথাও গিয়ে মোহাম্মদ ইউনূস সেই ফ্রি ফেয়ার ইলেকশনটাই এই মুহূর্তে করাতে চাইছেন না। শুধু তাই নয়, নাহিদ ইসলাম তিনিও বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে নির্বাচন করানো উচিত না। তো কোথাও গিয়ে এই যে নির্বাচন না করানোটাই কি ব্যাকফায়ার করছে ইউনূসের ক্ষেত্রে? শুধু মৌলবাদী শক্তি যেরকমভাবে আপনি সংখ্যালঘুদের দেখুন বাংলাদেশে, শুধু হিন্দু না, বৌদ্ধ, খ্রিস্টান, জেল থেকে ইউনূসই ছেড়ে দিচ্ছে, সংখ্যালঘু যাদের তাদের উপর নির্যাতন করছে। এই মন্দির ভাঙবো, আমি একটা মন্দির ভাঙতে যাব কেন? আমার ভারতবর্ষে হাজার হাজার, এটা তো প্রায় 80% হিন্দু, 20% অন্যান্য যারা আছে। আমরা কি সংখ্যালঘুদের কোনো মসজিদ ভাঙতে যাব? কেন ভাঙবো? মানে প্রথম কথা এটা মনেই আসে, কিন্তু ওখানে হচ্ছে। এই যে মৌলবাদী শক্তি, এই যে মৌলবাদীদের মানে খিলাফত একটা শাসন চায়, এই যে হিজবুত তাহরির, এটা একটা ব্যান্ড অর্গানাইজেশন, তাদের ঢাকায় রাস্তায় আমরা কেন কিরমভাবে দেখেছি এবং দেখলাম 9 আগস্টের সময়, 9 আগস্টের এই হিজবুত তাহরির, আইএসআইএস এর ফ্ল্যাগ এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের যে মাথা চাড়া দিয়ে উঠেছে এবং ঢাকার ক্যাপিটালের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এটা তো প্রত্যেকের মনে একটা সন্দেহ জাগে এবং একটা অ্যালার্ম বেল লাগে। তার মানে পেছনে আইএসআইয়ের একটা সাপোর্ট আছে, কোনো অন্যান্য দেশের একটা রিসোর্সেস সাপোর্ট আছে, মিডল ইস্ট হতে পারে, যারাই একটা টাকা সাপোর্ট দিচ্ছে, এইটাকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। এবং যে মানে যে কোনো রাষ্ট্রে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট এলে তাহলে তো সেই রাষ্ট্রের লোকের জন্য সুবিধে, সেই জায়গাতেই হয়তো আমার মনে হয়, এখন আমরা ঠিক খবর পাইনি, তবে আমার মনে হয় যে মিটিংগুলো হয়েছে 10:30টার সময় সেনা অধ্যক্ষ যে সিনিয়র অফিসার এবং বাকি অফিসারদের যে বার্তা দিয়েছেন, তাতে আমার মনে হয় বাংলাদেশকে এই মৌলবাদী শক্তিদের নাশ করা, এই আমরা জানতে পেরেছি। আপনি যেটা বললেন, যে সেক্ষেত্রে আমি একটা জিনিস একটু জানতে চাইবো, আপনি বলছিলেন যে এইভাবে হঠাৎ করে কখনো সীমান্তে যে সেনারা রয়েছে তাদেরকে শহরে আনা হয় না সাধারণত, সেক্ষেত্রে কোন কোন সিচুয়েশন হলে এইভাবে সীমান্ত থেকে সেনাকে উইথড্র করে শহরে? দেখুন, এটা মেনলি তো আপাতকালীন যখন সিচুয়েশন হয়, যখন এমার্জেন্সি ডিক্লেয়ার হয়, অথবা ধরুন একটা মিলিটারি কু হলো, এই বাংলাদেশে আমরা এরশাদের সময় তো দেখেছি, যদি মিলিটারি কু হয় তখন ন্যাচারালি মেন জায়গায় যেখানে কুটা হবে সেখানে দ্য ফোর্সেস, তো ডিপ্লয়েড ফোর্স, ওদের অপারেশনাল ফোর্স হচ্ছে এই 7, 8, 9 ডিভিশন and 66 and 67 ডিভিশন। এই ডিভিশনগুলোকে যারা অপারেশনালি ডিপ্লয়েড বাংলাদেশের পশ্চিমে ইন্টারন্যাশনাল বর্ডার, ইন্ডিয়ার যে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার 4076 কিলোমিটার যে বর্ডার, সেই বর্ডারে ডিপ্লয়েড, সেখান থেকে অটোমেটিক্যালি তুলে আনতে হবে। এটা নট নেসেসারি ওয়েস্ট বেঙ্গলে আছে, এটা 7 সিস্টারে বিভিন্ন যেখানে আমাদের কমন বর্ডার উইথ বাংলাদেশ, সেখানে এরা ডিপ্লয়েড, চিটাগংয়েও ডিপ্লয়েড, সেখান থেকে এই সাভার 7 ডিভিশন তাদের তুলে আনা হয়েছে। তাদের বিভিন্ন ব্রিগেডকে আমরা দেখেছি বাংলাদেশে কালকে ভোর রাত্রিরে ঢুকে যেতে, এবং ক্যান্ট এবং গুলশানে তারা অলরেডি ডিপ্লয়েড হয়ে গেছে। তো এই যে ডটগুলো আমরা যদি মিলিয়ে নিই, তাহলে আমার মনে হচ্ছে যে একটা কিছু হতে চলেছে বাংলাদেশে, এবং আমরা প্রত্যেকে জানি ইউনিস কাল ভোর রাত্রিরে চায়না যাবে কিনা আমি এখন জানি না, কি ঘটতে চলেছে আমরা কেউ বলতে পারবো না, কারণ এইভাবে মুভমেন্ট তো নর্মাল সিচুয়েশন হয় না। তো নিশ্চিতভাবে একটা কোনো ঘটনার প্রভাব বাড়ছে, সেই দিকে আমরা এগিয়ে দিচ্ছি। আমাদের সময়ের অপেক্ষায় আমাদের দেখতে হবে এটা কী হবে। সেক্ষেত্রে এই যে মোহাম্মদ ইউনূস তিনি যদি এই মুহূর্তে চীন সফরে যান,
চীন কি বন্ধু হিসেবে খুব একটা পাশে দাঁড়িয়ে কিছু করতে পারবে? আমরা যদি শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখি, চীন যেভাবে বন্ধু হিসেবে ঢুকলো, ঢোকার পরে পুরো তার যে আর্থিক পরিকাঠামো ছিল সেটা ভেঙে গুড়িয়ে গেল, ঋণের দায় জর্জরিত হয়ে গেল, সেখানেও ভারতকে দাঁড়াতে হলো। শ্রীলঙ্কা যে জর্জরিত হয়ে গেল সেইখান থেকে বার করতেও সেই ভারতকে লাগলো। একইভাবে আজকে যেতে পারে প্রায় 50 বছর পর কোনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, মানে প্রধানমন্ত্রী তো না, আমি ভুল, অন্তর্বর্তী সরকারের যে হেড, তিনি চায়নায় যাচ্ছেন। কতটা কি হবে আমার মনে হয় না। একটা ভিক্ষের ঝুলি নিয়ে যাবেন, ওই ঝুলিটা খালি থাকবে। শুধু ওনার কাছে একটাই উনি চাইবেন, যেটা চায়নার সঙ্গে, যাতে তাদের সিকিউরিটি অ্যান্ড হেল্প যেন চায়না করে। ভারতের বিরুদ্ধে যতটা করার দরকার বাংলাদেশ, ইউনিসের সরকার, ইউনিস বলবে আমি করব। চায়না তাতে জানি না কতটা খুশি হবে, কারণ চায়না এটা চায় কিনা সেটাও আমরা জানি না। কারণ চায়না যদি বাংলাদেশকে প্রপ হিসেবে ইউজ করে ভারতের বিরুদ্ধে, তাতে আমার মনে হয় চায়নার কোনো অসুবিধা হবে না, অসুবিধা হবে সবচেয়ে বেশি বাংলাদেশের। একেবারে স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে, তাতে করে যেটা দেখা যাচ্ছে যে ওয়াকারুজ্জামান তিনি গভীর রাতে একটি বৈঠক করেছেন, এবং শুধু গভীর রাতে বৈঠক নয়, একই সঙ্গে তিনি একটা নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশটা ঠিক এইরকম যে সেনা পোশাক পরে আসতে হবে। কিন্তু কেন? এর ঠিক অন্তর্নিহিত অর্থ কি, সেদিকে এবার নজর রাখবো। রবিবার মধ্যরাত ভীষণভাবে বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ, তার কারণ ওয়াকারুজ্জামান তিনি একটি বৈঠক করেন, রাষ্ট্রপতির সঙ্গে তিনি কথা বলেন, এবং তারপর তিনি যে বার্তা দিয়েছেন যে সেনা পোশাক পরে আসতে হবে। এই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। স্যার, এমনিতে তো সেনা পোশাক পরে আসতে বলাটাই ইটসেলফ একটা বড় ব্যাপার, ঠিক কি কি কারণে সেনা পোশাক পরে আসাটা এতটা তাৎপর্যপূর্ণ বাংলাদেশের এই আবহে? দেখুন, একজন সেনাপ্রধান যখন জেনারেলি অ্যাড্রেস করে, মানে আমি ভারতের ক্ষেত্রে বলেছি এবং আমি বিভিন্ন দেশে যখন গেছি ইউনাইটেড নেশনের তরফে, যখন কোনো সিনিয়র লিডারশিপ আমাদের যখন ডাকতো, কোনো অ্যাড্রেস করবে, কোনো বার্তা দিতে চায়, নর্মাল বার্তা হিসেবে যে সেনা কীরমভাবে যাবে, সেনা কীভাবে করবে, কীরমভাবে সিভিল এডে যাবে, অথবা সেনার কী কী করা দরকার, সেই সময় কিন্তু সেরিমোনিয়াল ড্রেসে আমরা জেনারেলি ওগুলো অ্যাটেন্ড করতাম। এবং বাংলাদেশে আজকে ঢাকায় যখন সেনা নিবাসের পাশে অডিটোরিয়ামে সেনা বিভিন্ন অফিসারদের ডাকা হয়েছে, সেখানে ধরে নেওয়া যেতে পারে যে যদি নর্মাল সিচুয়েশন হতো তাহলে সেরিমোনিয়াল ড্রেস যে ড্রেসে থাকতো সেই ড্রেসে যেত। সেনা অধ্যক্ষ যখন অ্যাড্রেস করছে সেরিমোনিয়াল ড্রেসে, কিন্তু ওখানে বিশেষ করে যে চিঠিটা আপনি প্রথমে দেখালেন এই আপনার স্ক্রিনে, এই চিঠিতে লেখা আছে কমব্যাট ইউনিফর্ম অ্যান্ড কমব্যাট ক্যাপ। কমব্যাট ইউনিফর্ম অ্যান্ড কমব্যাট ক্যাপে যখন কোনো সৈনিকদের ডাকা হয়, দ্যাট মিনস ইট ইজ অ্যান অপারেশনাল কল।